ওয়েলকাম টু দ্য ফার্স্টেস্ট একাডেমি। তোমাদের জন্য আজকে বিশেষ খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে অনুপাত ও সমানুপাত। সেই চ্যাপ্টারের ক্লাস কিন্তু তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। এই ভিডিওটা একবার যে দেখে নিতে পারবে, অনুপাত ও সমানুপাতের একটা অঙ্ক বাদ যাবে না। ভালো করে এটা একটা বেসিক ক্লাস, তার সাথে সাথে কিছু অঙ্কও করব, দেখবে যে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তাই ভিডিওটি করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। পুরো ক্লাসটা দেখলে তোমার অনুপাত ও সমানুপাতের পুরো ধারণাটাই চেঞ্জ হয়ে যাবে এবং তোমার অঙ্কের প্রতি একটা ভালোবাসা জন্মে যাবে। তো চলো, আজকের এই ক্লাসটা প্রত্যেকটা এক্সামের জন্যই খুব খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে আমাদের এসএসসি, জিডি, আরপিএফ, ডাব্লিউবি কনস্টেবলের আগামী যে এক্সামগুলো আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলো তাহলে আজকের আমরা ক্লাসটা শুরু করি। অনুপাত ও সমানুপাত। তাহলে আমাদের এই অনুপাত ও সমানুপাত আমরা অনেক দিন থেকে অনেক জায়গায় পড়েছি, বাট আজকে একটু অন্যরকম করে পড়ি, আজকে একটু মজার চলে পড়ি। দেখো আমাদের অনুপাত ও সমানুপাত জিনিসটা কি, ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে যে কি একটা রাশি আর একটা রাশির তুলনায় কতটা গুণ, কত গুণ বেশি বা কত গুণ কম, সেটাই হচ্ছে অনুপাত, আর কিছুই না। আমরা অনেক পড়েছি ছোটোবেলায় যে কি হ্যাঁ, একটা বাড়ি তৈরি করতে বা একটা মশলা তৈরি করতে সেখানে লাগতো 2 বস্তা সিমেন্ট, তো সেখানে লাগতো 10 বস্তা বালি। তাহলে সিমেন্ট ও বালির অনুপাত হচ্ছে কত? 2:10। ঠিক আছে, তাহলে এই ধরনের যে অনুপাতগুলো, বা 1 বস্তা সিমেন্টের জন্য 5 বস্তা আলু, এই যে এগুলো আমরা ছোটোবেলায় করেছি, অনেক করেছি, অনেক আমরা একটুখানি কনসেপ্ট আমরা জানি, ভালো লেগেছে তখন। আর আজকে ওই সেই কনসেপ্টগুলোই আজকে লাগবে। আমরা পেছনের দিনগুলোকে ভুলে গেছি, বাট এইগুলোকেই লাগবে। চলো তাহলে অনুপাত ও সমানুপাত। দেখো অনুপাত ও সমানুপাত আজকের পুরো ক্লাসটা দেখে নেবে, পুরো চ্যাপ্টারই কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, দেখো আমাদের অনুপাত ও সমানুপাত আমরা কি বুঝলাম, যে একটা রাশির চেয়ে আর একটা রাশি, একটা রাশির থেকে আর একটা রাশি কত গুণ আমাদের আর একটা অন্য রাশি যদি আমরা বি ধরি, এটাকে বলছে অনুপাত ও সমানুপাত। সেটাকে আমরা কিভাবে লিখি? এরকমভাবে এই একটা চিহ্নর মাধ্যমে লিখি, যেটাকে আমরা এটাকে নাম দিচ্ছি অনুপাতের চিহ্ন। ঠিক আছে, এইটাকে বলছে আমাদের অনুপাতের চিহ্ন। এই যে এই জিনিসটা আছে, এখান থেকে আমি বোঝা যাচ্ছে এটা বা তুমি এভাবে লিখতে পারো A/B। দেখো আমরা অনুপাত তো করেছি, কিন্তু এটাকে এইভাবে লেখা যায়। এটা মানে কি? এটা মানে কি আমরা তো জানি যে বি যদি নিচে থাকে, বি ভাগের এটা কত ভাগ, বা এটা যদি এত ভাগ লাগছে তাহলে এটা কত, বিটা যদি কত ভাগ লাগছে তাহলে এটা কত ভাগ। জাস্ট এইগুলোই দেখো, পুরো বেসিক কনসেপ্ট ক্লাস, পুরো ধারণাই পুরো চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমাদের কি হয়ে গেল, অনুপাত ও সমানুপাত আর কিছুই নাই। জাস্ট আমরা জানি যে এরকম অনেক অঙ্ক করছি, A অনুপাত B বা A:B, এ হচ্ছে অনুপাত। আর আমরা অনুপাতকে এইভাবে লিখতে পারি। এই অনুপাতের কিছু কিছু জিনিস আছে, যেরকম দেখো এই যে আমরা A:B অনুপাত লিখছি, এটাকে আমরা বলি পূর্বপদ, এটাকে বলি পূর্বপদ। ঠিক আছে, এবং এটাকে বলি আমরা উত্তরপদ। এই জিনিসগুলো একটু জানলে ভালো লাগবে, যে কি হ্যাঁ আমি বেসিকটা জানি। তাহলে এইটাই হচ্ছে একটা পূর্বপদ উত্তরপদের কত গুণ, বা উত্তরপদটাই পূর্বপদের কত গুণ, এইভাবে কিন্তু আমরা বিচার করি। ঠিক আছে, তাহলে এইখানে আমরা বলছি এটা পূর্বপদ, এটাকে বলছি উত্তরপদ, আর এইটাকে আমরা এই আকারেও লিখতে পারি, বাস আর কোনো সমস্যা নেই। এবার আমরা অনুপাতে সব পারবো, বোঝা গেছে। দেখো এবার দেখো এই অনুপাতের এইবার আমরা কিন্তু কিছু কিছু জিনিস পড়বো, যেটা আমাদের খুবই জরুরি, যেটা আমাদের জানা খুবই দরকার। ঠিক আছে, দেখো অনুপাত হচ্ছে যে কি আমাদের এইভাবে লেখা হয়, বাস এতটুকু ডাউট ক্লিয়ার। এবার কিছু কিছু অনুপাত আছে, গুরু অনুপাত, লঘু অনুপাত, সেটা একটু বলে দিই, তাহলে ডাউট আরও ভালো লাগবে। দেখো লঘু অনুপাত, গুরু অনুপাত কাকে বলছে, দেখো আমরা A:B এটা পেয়েছি, তো এটা তো আমরা কি A আর B নিচ্ছি কেন? সবসময় আমরা AB দিয়ে বা XY দিয়ে কেন বোঝাই আমাদের, বা আমরা কেন স্যাররা বারবার বলে AB বা XY কেন? কারণ হচ্ছে এগুলোকে বলা হয় ভেরিয়েবল, এগুলোকে বলা হচ্ছে চলরাশি। এগুলো মানে তুমি যে কোনো সংখ্যা একটা নিতে পারো। আমি যদি তোমাকে শুধু 2 আর 3 দিয়ে শেখাই, তার মানে কি 2 আর 3ই ভাবনা চিন্তা হয়ে যাবে, শুধু 2 আর 3 দিয়ে না। ওই কারণে আমরা এরকম ভেরিয়েবল নাম্বার দিয়ে নিই, যাতে এর আমি যে কোনো মান বসাতে পারি, ওই কারণেই। তাহলে আমি ধরো একটা অনুপাত নিলাম, যে ধরো 2:3, 2:3 একটা অনুপাত নিলাম। এই অনুপাত একটা আছে। আবার ধরো আমি একটা নিলাম 5:2 অনুপাত। তাহলে দেখো এইখানে দুটো অনুপাত লিখেছি, একটা 2:3 এবং একটা হচ্ছে 5:2। তাহলে এই অনুপাতে দেখো এই যে পূর্বপদটা এখানে ছোট আর উত্তরপদটা বড়, এখানে পূর্বপদটা বড়, এখানে উত্তরপদটা ছোট। তাহলে এই রকম ঘটনাকে কি এটাকেই বলছি যে কি লঘু এবং গুরু অনুপাতের এই জায়গাটাতে হচ্ছে একটু ধারণা। দেখো যখনই আমাদের পূর্বপদটা ছোট হয়ে যাবে উত্তরপদের তুলনায়, তখন এটাকে বলবো লঘু অনুপাত। লঘু অনুপাত এগুলো একটু জেনে নাও, ভালো লাগবে, লঘু অনুপাত। আর ঠিক এক্স্যাক্টলি তার বিপরীতটা, যদি আমাদের পূর্বপদটা উত্তরপদের থেকে বড় হয়ে যায়, মানে এটার থেকে এটা যদি বড় হয়ে যায়, তখন আমরা এটাকে বলবো যে গুরু অনুপাত। গুরু অনুপাত।
বাস এতটুকুই। এগুলো পরীক্ষায় আসবে না, বাট কি জানা থাকলে ভালো লাগবে, জানা থাকলে মনে হবে যে কি আমি কিছু জানি অনুপাতের। বাস এইগুলো এতটুকুই। এরপরে আসছে এবার আসল জিনিস। দেখো এই অনুপাতের এইবার হচ্ছে যে এটা বুঝে গেলাম। এবার দেখো একটা অনুপাত আমি A:B লিখলাম। এই অনুপাতের আমি এটাকে যদি এই অনুপাতটাকে আমি যদি B:A অনুপাত লিখি, পরীক্ষা আসবে এগুলো পরীক্ষা আসবে। A:Bটাকে আমি B:N এ লিখি, তখন এটাকে বলছে এই অনুপাতের, এটাকে বলছে ব্যস্ত অনুপাত। মানে এর ব্যস্তানুপাত, এর ব্যস্ত অনুপাত। এই যে A:B এর ব্যস্ত অনুপাতটা আমি এটা পেলাম। তাহলে আমি যদি 2:3 লিখি, এর ব্যস্ত অনুপাতটা কী হয়ে যাবে? 3:2। আমি যদি 5:7 অনুপাত একটা লিখি, তাহলে এর ব্যস্ত অনুপাত কী হয়ে যাবে? 7:5। অঙ্ক দিয়ে দিবে এরকম দিয়ে দিবে যে এই যে একটা অনুপাত লিখেছি, এর ব্যস্ত অনুপাতের সাথে কত যোগ করলে বা বিয়োগ করলে এই অনুপাতটা পাবো। আশা করি তোমরা এই ধরনের কোশ্চেন দেখেছো যে এই অনুপাতের ব্যস্ত অনুপাতের সঙ্গে আমি এত যোগ করলে বা এত বিয়োগ করলে এই অনুপাতটা পাই। তাহলে তুমি যদি ব্যস্ত অনুপাত নাই জেনে থাকো তাহলে তো তুমি পারবেই না। তাই একটু ব্যস্ত অনুপাতটা আমি বলে দিলাম। এই হচ্ছে লঘু অনুপাত পড়লাম, গুরু অনুপাত পড়লাম, অনুপাত কি জিনিসটা বললাম, তারপরে হচ্ছে ব্যস্ত অনুপাত পড়লাম। এইভাবে আমরা কিন্তু এবার আস্তে আস্তে চ্যাপ্টারের ভিতরে ঢুকবো এবং প্রত্যেকটা অঙ্ক পারবো, এবং তার সাথে সাথে কী হবে, আমরা এত বড় বড় অঙ্কগুলোকে পারবো। চলো এতটুকু ধারণা ক্লিয়ার হয়ে গেল। এবার দেখো এবার আস্তে আস্তে আমরা চ্যাপ্টারের ভিতরে ঢুকবো। ঠিক আছে, দেখো আমরা যেই পেলাম যে একটা অনুপাত পেলাম A:B, আর একটা ধরো আমি অনুপাত পেলাম ধরে নাও যে C:D। ঠিক আছে, আর একটা ধরলাম যে E:F। এই ধরো তিনটে অনুপাত পেলাম, বা দুটোও পেতে পারতাম, কোনো সমস্যা নেই। এবার কোশ্চেন এসেছে, প্রিভিয়াস ইয়ারও কোশ্চেন দেখেছি আমি তোমাদের, যে বলবে যে এই যে তিনটে অনুপাত আছে তাদের তুমি বের করো মিশ্র অনুপাত। কি বলবে? যে মিশ্র অনুপাত, বা বলবে যে কি যৌগিক অনুপাত বের করো। তখন আমরা কিভাবে বের করব? দেখো মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত কি? আচ্ছা, এই অনুপাতের এটা হচ্ছে পূর্বপদ, তাই তো? এটা হচ্ছে পূর্বপদ, আর এটা হচ্ছে পূর্বপদ, আর এটার হচ্ছে কি উত্তরপদ, এটা উত্তর। ঠিক আছে, এটার উত্তরপদ এটা, আর এটার উত্তরপদ হচ্ছে এটা। ভালো করে বোঝো। আমরাকে যখন বলবে মিশ্র অনুপাত বের করতে, তখন আমরা কি করব, যে পূর্বপদ যেগুলো সেগুলোকে পূর্বপদে গুণ করে পূর্বপদে, দেখো আমি যদি এটা একটা অনুপাত লিখলাম বড় করে, তাহলে এইখানে যেটা বসাবো এই বক্সের ভিতরে, আর এখানে একটা বক্স, তাহলে এটাকে বলবো আমরা পূর্বপদ, আর এটাকে বলবো আমরা উত্তরপদ। এটাকে বলবো পূর্বপদ, আর এটাকে বলবো, দেখো ক্লাসটা যদি ভালো করে দেখো তাহলে কোনো রকম ডাউটে ক্লিয়ার হবে না, আর একটু কনফিডেন্স পাবে যে হ্যাঁ স্যার আমি অঙ্ক পারবো। ঠিক আছে, বেশি তাড়াহুড়া করবে না, আস্তে আস্তে কনসেপ্ট শিখো, তারপরে তুমি অঙ্ক অটোমেটিক নিজে পারবে। দেখো তাহলে আমি কি বললাম, যে পূর্বপদগুলোকে গুণ করে পূর্বপদে বসাবো। তাহলে আমি পূর্বপদগুলো মানে A গুণিত C গুণিত E বসালাম, আর উত্তরপদের গুণগুলো উত্তরপদে বসাবো, মানে B গুণিত D গুণিত F, বাস হয়ে গেল। চলো আমরা এবার কি করব, এগুলোকে গুণ করে আমরা এভাবেই লিখে দিই ACE বা অনুপাত BDF। কারণ এগুলো তো হচ্ছে ভেরিয়েবল, আর ভেরিয়েবল পাশাপাশি বসা আছে মানে গুণ আকারেই আছে। কিন্তু সংখ্যা থাকলে কি আমি পাশাপাশি বসাতে পারতাম? দেখো একটা মজার জিনিস, আমি যদি এরকম 2 বসাতাম, 3 বসাতাম, 4 বসাতাম, ধরে এরকম করে বসাতে পারতাম যে এরকম আছে, কিন্তু এটা গুণ আকারে, এই যে গুণটাকে আমি এভাবে লিখলাম। কিন্তু তখন আমাদের যদি এরকম গুণ থাকতো তাহলে কিন্তু আমরা গুণ করে বসাতে হতো, যে এটা 24, আমরা পাশাপাশি বসিয়ে দিতে পারতাম না, সংখ্যা হয়তো একটা। তো এখানে আমরা ভেরিয়েবল চলরাশি, তাই আমরা করতে পারি। তো এই ধরনের কি প্রশ্ন আসবে স্যার? হ্যাঁ, আমি দেখেছি এই ধরনের প্রশ্ন। কীরকম প্রশ্ন দিয়েছিল দেখো, প্রশ্নটা কীরকম দেবে এটা বোঝা গেছে তো? দেখো এরকম দিয়ে দিবে, যে বলবে যে 2:3, 5:7, 6:9, ধরো 6:5 দিয়ে দিল, এরকম দিতেই পারে। বলে দিল এদের কী বের করো, এদের তুমি মিশ্র অনুপাত বের করো। এদের কি বের করো? মিশ্র অনুপাত বের করো। তাহলে মিশ্র অনুপাত বের করার জন্য আমাকে কি করতে হবে? এদের মিশ্র অনুপাত। ঠিক আছে, মিশ্র অনুপাত। তাহলে আমি মিশ্র অনুপাত বের করার জন্য আমি এগুলোকে, এটাকে আর এটাকে গুণ করব, আর এটাকে গুণ করব, এটাকে গুণ করব, আর এটাকে গুণ করব, দিয়ে আমি যেটা পদে শেষে সেটাকে বসিয়ে দেবো। তাহলে 2 গুণিত 5 গুণিত 6 = 3 গুণিত 7 গুণিত 5, এটাই তো। এবার আমি এরকম নিয়েছি, তারও কারণ আছে, যে স্যার আমি এই রকম নিলাম কেন। দেখো এবার এটা দেখো আমি গুণ করে এখানে বসিয়ে দিতে পারি। দেখো 5 × 2 = 10, আর এটা 6 মানে হচ্ছে 60 =
আমি যদি এখানে এটা বসাই তাহলে দেখো এটা কত 21 আর এটা হয়ে গেল আমাদের 105। ঠিক আছে, আমাদের 105 আর এটা কিন্তু এটা হয়ে গেল। আমি কিন্তু এটা করতেও পারি, কিন্তু অনুপাত মানে হচ্ছে তোমাকে, অনুপাত মানে হচ্ছে সব থেকে একদম যেটাকে বলছি যে কি এমন একটা জায়গায় নিয়ে আসতে হবে যেখানে আমাকে কিন্তু আর কি করা যাবে না, আর ভাঙা যাবে না, এরকম জায়গায় আমাকে আনতে হবে। অনুপাত মানে হচ্ছে সেটাই, বোঝা গেছে? মানে ধরো কেমন কি দেখালো, তাহলে ভালো ডাউট ক্লিয়ার হবে। তো 2:4 আছে, এই 2:4কে আমি কিন্তু লিখতে পারি, দেখো এই 2 দিয়ে এটাকে দেখো, এই যে 2:4 এটাকে আমরা কি বলেছিলাম যে কি ওপরে এটা চলে যাবে ওপরে, নিচে থাকবে। এবারে আমরা কাটাকুটি করতে 2 2 2 2 4, তাহলে আমরা কি লিখতে পারলাম যে 1/2 লিখতে পারলাম। আর এই 1/2কে আমি অনুপাতে লিখলে 1:2 লিখবো। তো অনুপাতের ক্ষেত্রে আমরাকে সবসময় এরকম রাখলে কোনো মতেই চলবে না, আমাকে এই আকারে আনতে হবে, মানে কাটাকুটি করে, মানে 2 1 2 আর 2 2 4 দিয়ে আমাকে এইভাবে আনতে হবে। তো সেই রকমটাই আমি বোঝাতে চাইছি, এইখানে যখন আছে দেখো আমি দেখতে পাচ্ছি 5 দিয়ে কাটাকুটি যাবে, বাট এখানে একটু কথা আছে। আমরা কেন এখানে কাটতে আসবো, আমি তো আগে কেটে দিতে পারতাম। দেখো এখানে গুণ হয়ে আছে, তো তুমি এখানেও কাটতে পারো, ওই কারণে আমার করা। এখানে দেখো এখানে 5 আছে আর এখানেও 5 আছে, কেটে দাও, কোনো সমস্যা নেই। তাহলে দেখো এটা 6 2 কত 12, আচ্ছা আরও কাটবে, কাটো আরও কাটবে। দেখো এই 3 1 3, 3 2 6, বাস হয়ে গেল, কোনো সমস্যা নেই। তাহলে এটা কত হলো 2 2 4 এখানে 7 পড়ে থাকলো, বাস আমাদের হয়ে গেল। এইভাবেও করা যায়, কোনো সমস্যা নেই। তার মানে আমাদের এদের যে মিশ্র অনুপাত যেটা বেরোলো সেটা 4:7, 4:7 এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় তোমাদের আমি দেখতে পেয়েছি, তাই কিন্তু আমি করালাম। তাহলে আশা করি মিশ্র অনুপাত কি, মিশ্র অনুপাতের ওপরে যে কোশ্চেনগুলো থাকে সেগুলো কিন্তু আমরা এবার পেয়ে যাব। এবার এইখানে কিছু কিছু জিনিস আছে যেটা তোমাদের জানা একটু দরকার, যে অনেকে সময় দিয়ে দেয় যে দ্বিঘানুপাত, মানে ধরো A:B বলেছে, ঠিক আছে, A:B বেড়েছে, একটুখানি আমি বলে দিচ্ছি রাফ, এর দ্বিঘানুপাত, দ্বিঘানুপাত মানে হচ্ছে দুটোর স্কোয়ার নিয়ে নেওয়া, ঠিক আছে, এটা হয়ে গেল দ্বিঘানুপাত। মানে A:B এর দ্বিঘানুপাত মানে হচ্ছে স্কোয়ার করে দেওয়া, হয়ে গেল। এটাই আবার A:B এর যদি বলো ত্রিগুণানুপাত, ত্রিগুণানুপাত মানে কি বলছে, দ্বি মানে 2 আর ত্রি মানে হচ্ছে 3, তার মানে কী করবো, এটা কিউব করে দেবো, বাস হয়ে গেল। এরকম দিয়েও যদি চলে আসে তাই আমি একটু বলে দিলাম, বোঝা গেছে। এবার আসে এখানেও আরেকটাও আসতে পারে, যে এই যে A:B এর দ্বিভাজিত অনুপাত, দ্বিভাজিত মানে ভাজিত, বুঝতে পারছো, মানে রুট নিয়ে নেবো তখন এ রুট এটা। আবার বলতো যে A:B এর ত্রিভাজিত, ত্রিভাজিত মানে হচ্ছে ঘনমূল নিব, আর এইখানে এটার ঘনমূল নিব, বাস হয়ে গেল। তো এইগুলো একটুখানি আছে তাই আমি বলে দিলাম, আশা করি আর কোনো সেরকম ডাউট হওয়ার কথা নয়। এরপরে কিন্তু আমরা আস্তে আস্তে এবার একটু গভীরে ঢুকবো। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে সমানুপাত। এইবার আসে আসল খেলা, এর ওপরে কিন্তু প্রচুর প্রশ্ন আসে, আর প্রশ্নগুলো আমরা করব আস্তে আস্তে, তোমরা থাকো ক্লাসের সঙ্গে জুড়ে। চলো তাহলে এবার আমরা করব সমানুপাত। আচ্ছা, অনুপাত দিয়ে আশা করি আর কোনো ডাউট নেই, যদি ডাউট থাকে তো কমেন্ট করবে যে স্যার আমার এই জায়গাটা প্রবলেম আছে, আমি কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব, আর নাহলে পরবর্তী ক্লাসে কিন্তু আমি এটা ক্লিয়ার করে দেবো। চলো এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দেখো সমানুপাত কখন আমরা বলবো বা পড়বো, সেটা হচ্ছে যে কি আমরা যখন দেখবো, দেখো এগুলোকে আমরা রাশি হিসেবে বলি। এবার এখানে একটা ডাউট একটুখানি বলে দিই তোমাদের, অনুপাত কিন্তু সব সময় কি হয় যে কি সেম রাশির ক্ষেত্রে হয়, মানে সেম একক বিশিষ্টর ক্ষেত্রে হয়, ঠিক আছে। দেখো কীরকম, ধরো মানে আমি বলে দিলাম যে 5 মিটার আর ধরলাম যে কি 10 সেন্টিমিটার, 5 মিটার আর 10 সেন্টিমিটার, এদের কিন্তু আমি অনুপাত বের করতে পারবো না, 12 মিটার এবং 10 সেন্টিমিটার, এদের অনুপাত বের করতে পারবো না। অনুপাত বের করার জন্য আমাকে কিন্তু কি লাগবে, আমাকে লাগবে সেম একক বিশিষ্ট। এখানে কিন্তু সেম মানে একই একক, এটা মিটার আছে এটা সেন্টিমিটার আছে, চলবে না, আমাকে দুটাকে হয় মিটারে পরিণত করতে হবে, আর না হয় দুটাকে আমাকে সেন্টিমিটারে পরিণত করতে হবে, তবেই কিন্তু আমি পারবো। বোঝা গেছে? যদি এটাই করি, দেখো সেন্টিমিটার আছে, আমি এটাকে সেন্টিমিটারে পরিণত করে নিই, মিটার থেকে সেন্টিমিটারে গেলে আমাকে 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে এটা 1200 হয়ে গেল সেন্টিমিটার, আর এটা হয়ে গেল আমার 10 সেন্টিমিটার। এবার এদের অনুপাত, তাহলে এদের অনুপাত দেখো, এবার আমি অনুপাত করে দেবো, এটা 1:10, একটা শূন্য কেটে দাও, তাহলে 120 আমাদের 1, এটাই আসবে। এটা হয়ে গেল আমাদের এই যে দুটোর অনুপাত, বোঝা গেছে। তুমি যদি এমনিও করতে, তুমি যদি এটাকে সেন্টিমিটারে না নিয়ে যে মিটারে নিয়ে যেতে, তাও কিন্তু এই 120:1 অনুপাতেই কিন্তু তোমাদের আসবে, বোঝা গেছে। চলো এইবার আমরা একটু সমানুপাতটা পড়ে নেব। দেখো সমানুপাত হচ্ছে যখন 4টে রাশি থাকবে, ধরো এইভাবে 4টা রাশি নিচ্ছি, A, B, C এবং D,
এই চারটি রাশি যখন আমি পেয়েছি, এই চারটি রাশির মধ্যে যদি প্রথম দুটার অনুপাত লাস্টের দুটার অনুপাতের সঙ্গে সমান হয়ে যায়, তখন আমি বলবো যে এরা সমানুপাতিক। কি বলবো, মানে আমি বলছি যে A/B সমান সমানই যদি আমার C/D হয়ে যায়, তখনই আমরা বলে দিব যে এই যে চারটা অনুপাত কি আছে, চারটা কিন্তু অনুপাত সমানুপাতিক। ঠিক আছে, এইটাই হচ্ছে অঙ্ক। আর এই হচ্ছে, আর এর ওপরে প্রচুর অঙ্ক আছে। এখানে বলে দেবে যে চতুর্থ সমানুপাতিটা বের করো, এখানে বলে দেবে যে কি দ্বিতীয় সমানুপাতিটা বের করো, বা এরকম করে কিন্তু তৃতীয় সমানুপাতিটা বের করো, এরকম করে কিন্তু প্রশ্ন তোমাদের আসতে পারে। তাহলে কিন্তু এইখান থেকে দেখো, আমি এইখান থেকে এটা কি করতে পারি না, যে এটাকে আমরা এইভাবে কি A/B আর এটা সমান সমান কি C/D করতে পারি না? আমি কি এটা করতে পারি না যে কোনাকুনি গুণ করতে পারি না? দেখো তাহলে আমার কি হয়ে গেল, AD সমান সমান কি BC করতে পারি না? তার মানে চারটে যদি আমরা রাশি পাই, সেই চারটে রাশি কখন আমাদের সমানুপাতে আছে, সমানুপাতি কখন হবে, সেটা কিন্তু আমরা এরকম করে বলে দিতে পারবো। কীরকম দেখো, এবার আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরো 2, 4, 6 আর ধরো হচ্ছে কি 8, ধরো এরকম দিলাম। এরা কি সমানুপাতি? এটা কি, এই যে চারটে আমি সংখ্যা নিয়েছি, এরা কি, বা চারটে রাশি বলতে পারো, এরা কি সমানুপাতি? তাহলে আমাকে কি লক্ষ্য করতে হবে, যে কি দেখো AD মানে A হচ্ছে প্রথমটা, এইভাবে নিবে, A হচ্ছে এটা, আর এটা হচ্ছে B, এটা হচ্ছে C, এটা হচ্ছে D। দেখো A/D মানে A আর D, তাহলে 8 গুণিত হচ্ছে 2 সমান হচ্ছে 16, আর এটা দুটার গুণফল দেখো B/C 4 গুণিত 6 সমান হচ্ছে 24। এরা দুটো কি সমান? দেখো এখানে সমান চিহ্ন আছে, এরা দুটো কি সমান? না, একদম সমান নয়, একদমই সমান নয়। তাই কিন্তু এরা কি হচ্ছে, এরা কিন্তু সমানুপাতি না, এরা কিন্তু সমানুপাতি না। বুঝে গেছে? এই যে চারটে আমি সংখ্যা নিয়েছি, এরা কিন্তু সমানুপাতে নেই। কিন্তু আমি যদি এইখানে দেখো, আমি যদি এটা 3 নিয়ে নিতাম, 3, 4, 6, 8, তাহলে দেখো এখানে কত বসতো, 3 বসতো। তাহলে এখানে কত হয়ে যায়, 3 8 24, তাহলে এটা 24 হয়ে, তার এটাও 24 হয়ে যাচ্ছে। তার মানে কি, এই যে চারটে সংখ্যা নিয়েছি, এরা চারটে কি আছে, সমানুপাতে আছে। এবার এর উপরে প্রশ্ন কি থাকবে, আমাদের খালি এটা মনে রাখতে হবে, AD × BC যখনই বলে দেবে সমানুপাতে। এবার ধরো আমি কথায় বলে দিলাম, ধরো এরকম বলে দিলাম, ধরো এরকম বলেছে যে কি 4, ঠিক আছে, তারপরে দিয়েছে 6, তারপরে দিয়েছে 8, ঠিক আছে। দেন বলেছে যে চতুর্থ সমানুপাতিটা বের করো। কি বলেছে, চতুর্থ সমানুপাতিটা বের করো বলে দিয়েছে, যে এইরকম চারটে আছে, আর চতুর্থ সমানুপাতি যেটা তোমরা বের করো। প্রথম তিনটি রাশি বা সংখ্যা বলে দিয়েছে, এবার বলেছে যে কি তুমি চতুর্থ সমানুপাতি বের করো। আমি ধরে নিলাম চতুর্থ সমানুপাতিটা x, তাহলে আমরা চতুর্থ সমানুপাতি x, তখন আমরা কি জানি যে কি A/D মানে 4 × x, তাহলে 4x এলো সমান সমানই এটা দুটার গুণফল, মানে হচ্ছে এটা 8, তাই তো। তাহলে আমি এখান থেকে x বলতে পারবো যে কি 6 × 8/4, তাহলে এই 2 দিয়ে এটা কেটে যাচ্ছে, সমান সমান হচ্ছে 12। তার মানে চতুর্থ সমানুপাতিটা আমার কত হবে, 12। মানে এখানে আমার এই জিজ্ঞাসা চিহ্নর জায়গায় এখানে কত বসবে, এখানে 12 বসবে, এখানে 12 বসবে। বাস, এটাই হচ্ছে অঙ্ক, আর এরকমই অঙ্ক দেয়। এবার কেন, দেখো এই দুটোর গুণফল দেখো কত, 48 সমান সমানই কি এই দুটোর গুণফল, হ্যাঁ এই 6 8 48। বাস, এরকমই প্রশ্ন দেয়, এর বাইরে আর খুব কঠিন প্রশ্ন দেয় না। হয়েছে, এই ছিল সমানুপাতি। কেমন লাগছে ক্লাসটা, অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যে ক্লাসটা কেমন লাগছে। চলো এইবার আসছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আসছে যে কি ক্রমিক সমানুপাতি কী। আর এর ওপরে কিন্তু তোমাদের প্রচুর প্রশ্ন আসবে, ক্রমিক সমানুপাতিটা কি স্যার, এটা একটু বুঝিয়ে দেন। অনেকেই বলে, আর এটা একটা ইম্পর্টেন্ট জায়গা, এর ওপরে কিন্তু প্রশ্নও কিন্তু প্রচুর এসেছে। দেখো আমরা এরকম যদি পাই তিনটে রাশি, আমি যদি এরকম তিনটে রাশি পাই A/B/C, বা তিনটে সংখ্যা বলো, এরকম যদি পাই যে তিনটে রাশির প্রথম দুটার অনুপাত, প্রথম দুটা মানে A আর B এর অনুপাতটা সাথে সমান সমান হচ্ছে এই দ্বিতীয় এবং তৃতীয় অনুপাতের সমান হচ্ছে। মানে কি বললাম, এই দুটোর অনুপাতটা সমান সমান যদি আমার এই দুটোর অনুপাতের সাথে সমান হয়ে যায়, তখন আমরা বলে দেব যে A/B/C এরা ক্রমিক সমানুপাতে আছে, বা এরা ক্রমিক সমানুপাতি। ক্লিয়ার? খুবই ইজি এবং এগুলোকে তোমাকে জানতে হবে, কারণ এগুলোর ওপরে কিন্তু প্রচুর প্রশ্ন আসে।
বোঝা গেছে? তাহলে এগুলো আমাদের কি হলো ক্রমিক সমানুপাতি। এবার তার মানে আমরা যদি এ বি সি এরকম করে তিনটে আমরা সংখ্যা পেলাম এবং রাশি পেলাম, তাদের যদি ক্রমিক সমানুপাতি হয়, এরা যদি তিনটা ক্রমিক সমানুপাতি হয়, এ বি সি এরা যদি ক্রমিক সমানুপাতি হয়, তাহলে আমরা এটা পাবো। আর এখান থেকে দেখো আমরা সলিউশন করে কি পাচ্ছি, যে এ বাই বি সমান সমান হচ্ছে বি বাই সি। এটা ইমপ্লাই করছে দেখো কোনাকুনি এটার সঙ্গে এটা গুণ করলাম, তাহলে বি স্কোয়ার এটার সঙ্গে এটা গুণ করবো সমান হচ্ছে এসি। তার মানে আমরা কী পেয়ে গেলাম, বি স্কোয়ার সমান হচ্ছে এসি। বি স্কোয়ার সমান সমানই হচ্ছে আমার এসি পেয়ে গেলাম। এবার বলো তো ক্রমিক সমানুপাতিতে এরকম করে অনেক সময় বলে আমাদের যে কি বলে দিল যে কি আমাদের যে 2,4 ধরো এরকম বলে দিল কথা 2 ও 4 এর মধ্যে সমানুপাতি বের করো। ঠিক আছে, 2, 4 বলে দেওয়া আছে, এর প্রশ্ন আছে 2, 4 বলে দেওয়া আছে, এদের মধ্য সমানুপাতি দেখো মধ্যে আছে, তাই না? এটা মধ্যে আছে বি, মানে বি চাইছে, বিটা কি হবে? তাহলে দেখো আমরা এটা তার মানে কি, এটা প্রথমটা আর এটা হচ্ছে তৃতীয়টা, আমাদের এই দুটার মধ্য সমানুপাতি চেয়েছে। আর আমরা দেখো প্রথম আর এটার গুণফল পেয়েছি, তার মানে বি স্কোয়ার আমরা সমান সমান কি লিখবো, যে 2 গুণিত 4, 2 গুণিত 4 হয়ে গেল। তাহলে আমরা যখন এরকম করে লিখবো, তার মানে বি স্কোয়ার সমান সমান আমরা কি পেয়ে যাবো, √8। ঠিক আছে, তার মানে এটা কি পেয়ে যাবো, 2√2। ভালো করে ক্লিয়ারলি বোঝো, এখানে কোনো চাপাচাপির বা কোনো রকম টেনশনের ব্যাপার নেই, খুবই ইজি। বুঝে গেছে? চলো আমি এটাকে আরেকটুখানি ভালো করে বুঝিয়ে দিই, আরেকটুখানি তোমরা আগে একটুখানি ক্লিয়ার করে দিই, একটু কোশ্চেন নিয়ে আসি যে প্রিভিয়াস ইয়ারে পড়েছে বা এরকম যদি কোশ্চেন নিয়ে আসে তাহলে আরও ভালো হবে। দেখো এর ওপরে আমি মধ্য সমানুপাতি বা ক্রমিক সমানুপাতির যে প্রবলেমগুলো আসে একটা কোশ্চেন নিলাম, সেই কোশ্চেনে কি বলছে দেখো, বলছে 8 ও 18 এর মধ্য সমানুপাতিটি বের করো, যেটা আরআরবি 2001-এ এসেছে, প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন বলছে যে কি এইটার মধ্য সমানুপাতি বের করো। তাহলে আমরা মধ্য সমানুপাতি মানে আমরা কি জানলাম, আমরা মধ্য সমানুপাতি মানেই তো আমরা বি স্কোয়ার সমান সমানই আমরা এসি জানি, তাই না? কারণ এ বি সি এরকম করে থাকে, এই তিনটে ক্রমিক সমানুপাতে থাকলে আমরা এটা পাই। তাহলে মধ্য সমানুপাতি মানে বিটা যে চেয়েছে, তাহলে বি মানে আমরা কি জানি, বি স্কোয়ার মানে আমরা জানি কি যে এ ইন্টু সি, বা বি সমান সমান আর বলতে হয়েছে √/AB এসি, বলতে পারি তো, এ নিয়ে কোনো ডাউট নেই। তো তুমি এখান থেকে এটাও বলতে পারো যে এখানে এটাই লিখে দাও যে কি এরকম আছে। এবার রুট থাকলে কি হয়, রুট উঠলে একটা প্লাস মাইনাসের ব্যাপার থাকে, বাট এই প্লাস মাইনাসের ব্যাপারে বা এখানে মাইনাস থাকলে এখানে প্লাস থাকলে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের কম্পিটিটিভ এক্সামে আসে না। ঠিক আছে, তো ওই নিয়ে ভাবতে হবে না, তুমি ভাবো যে এটা প্লাসই, ঠিক আছে, এটা ভাবো যে প্লাসই সবসময়, ঠিক আছে, কারণ কোশ্চেন আমি কিন্তু আজ পর্যন্ত দেখিনি, বাট এটা প্লাস মাইনাসেই হবে। বুঝে গেছে? দেখো তাহলে আমাদের এত কিছু ভেবে লাভ নেই। এবার দেখো আমরা এখানে কি করব, মানটা বসাবো, এ আর সি এর মান দেখো, মানে এটা কি, এটা তো এ আর এটা সি, কারণ মধ্যটা বলেছে মানে বি চেয়েছে, চলো এটাকে আমি বসিয়ে দিই, 8 আর 18 হয়ে গেল। চলো এবার 8 আর 18 যখন আমরা গুণ করবো, দেখো 8 8 64 আর 8 মানে 6 মানে হচ্ছে 14, তার মানে হয়ে গেল। আর 144 রুট কার, আমরা 12 জানি 144 রুট, বা তুমি এটা জানো তো, তুমি এটাকে না জানো তুমি এইভাবে লিখো না, দেখো 8 সমান আমরা লিখতে পারি। চলো এটাকে আমি একটুখানি আরও একটু ভালো করে বলে দিচ্ছি, যারা না পারবে দেখো 8 গুণিত 18, তুমি এটাকে ভেঙে ভেঙে করো না, দেখো 2 গুণিত 2 গুণিত 2 এই 8 মানে, আর এটা মানে কি 2 গুণিত 9 18 মানে। দেখো এবার কি হয়, রুটের ভিতরে যখনই দুটো গুণ আঁকে আর থেকে যায়, দুটো সেম সংখ্যা একটা বেরিয়ে আসে, তাহলে এই দুটো 2-এর জন্য একটা বেরিয়ে এলো, আর এই দুটো 2-এর জন্য একটা বেরিয়ে এলো, আর √9 মানে হচ্ছে তো 3, দেখো 2 2 4 3 4 12 মানে 12 হয়ে গেল, যেটা আমাদের এখানে এসেছে, এইভাবেও আসতে পারে। বোঝা গেছে? তো বাস আমাদের এর ওপরে প্রশ্ন থাকে, এর ওপরেই প্রশ্ন থাকে, আর কিচ্ছু থাকে না, বাস এতটুকুই থাকে, আর কোনো রকম আমাদের যে বেসিক জানার সেই রকম বেসিক আর কোনো রকম কিছু নাই। এবার কিছু কিছু কোশ্চেন আছে, যে কোশ্চেনগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, প্রিভিয়াস ইয়ারও এসছে কিন্তু সেগুলো দেখাচ্ছি। এই ধরনের প্রবলেমগুলো কিন্তু খুবই আসে এক্সামে। এই দেখো এটা একটা কোশ্চেন নিয়ে এসেছি, যেটা হচ্ছে এসএসসি সিজিএল 2005-এ এসেছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এটা। এই কোশ্চেনটাই কিন্তু আমি কিভাবে সলভ করছি, দেখো একটা কোশ্চেন সলভ করব, তুমি এই ধরনের অঙ্ক আর একটাও বাদ যাবে না, জাস্ট একটা কোশ্চেন সলভ করব। ভালো করে দেখো, আমাদের চেয়েছে কি A/D, তার মানে আমরা দেখো কি করব, A/B সমান সমান আমরা কি জানি যে 3:4, B/C সমান সমান আমরা কি জানি এটা, C/D সমান আমরা কি জানি 8:9, এবং তাহলে আমাদের কি চেয়েছে, আমাদের A/D চেয়েছে। ভালো করে বোঝো,
যখনই আমাদের একটা কথা মনে রাখবে যে এই ধরনের যখন প্রবলেম দেবে, যখন আমাদের A:D দেবে, তুমি এইভাবেই করো, কোনো চাপ নেই, কোনো চাপাচাপি, কোনো রকম টেনশনের ব্যাপার নেই। ভালো করে বোঝো, একদম দারুণ এখানে ট্রিক্সের মাধ্যমে করে দেবো তোমাদেরকে। দেখো আমাদের এরকম দিয়েছে, তো যদি আমাদের লাস্টের প্রথম এবং শেষেরটা চাই, তাহলে জাস্ট আমরা এইভাবে কি ওপর ওপর নিচ নিচ এইভাবে গুণ করে দেবো। বাট গুণ করার আগে যদি এই পার আর এই পারে কিছু কাটাকুটি যায়, তুমি কাটতে পারো, কোনো সমস্যা নেই। কীরকম দেখো, এখানে 4 আছে, 4 একে 4, 4 দুগুণা 8, কেটে দাও। দেখো 3 একে 3, 3 তিরিকা 9, কেটে দাও। এবার তুমি বসিয়ে দাও, এদিক এদিক গুণ করে বসিয়ে দাও। দেখো 5 দুগুণা 10, তাহলে 10 হয়ে গেল। আর এখানে দেখো 3 আছে আর 7 আছে, মানে 3 7 21, মানে আমাদের অ্যান্সার হয়ে গেল 10:21 বা 10:21, কিন্তু এটার আমাদের অ্যান্সার হয়ে গেল। বাস এতটুকুই, এতটাই শর্টকাট ট্রিক্স। কিন্তু যদি এই অঙ্কটা এরকম না চেয়ে যদি এরকম চাইতো যে A:B:C:D চাইতো, তখন আমরা কীভাবে করতাম স্যার, বুঝে গেছে? বা যদি আমাদের শুধু A:B, এরকম শুধু A:B বলে দিয়েছে, দিয়ে আমাদেরকে চেয়েছে যে কি A:B বা A:C বা A:B:C চেয়েছে, তখন আমরা কি করব? তাহলে আমি কি বলেছি, এই একটা অঙ্কর মাধ্যমে তোমার যত ধরনের কোশ্চেন হতে পারে আমি এইখানে সব কিছু দেখিয়ে দেবো। জাস্ট ভালো করে খালি ক্লাসটাকে দেখো করো। এইবার দেখো আমরা কি করব, যদি আমাদের A:B:C:D চাইতো, যদি আমাদের এই রকম চাই, তাহলে আমরা এটার অ্যান্সার কীভাবে করব ভালো করে বোঝো। এই যে এটা আমি লিখে দিয়েছি, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। বাট কীভাবে লিখবো দেখো, ভালো করে বোঝো। দেখো আমাদের A:B বলে দেওয়া আছে, তো বসিয়ে দাও A:B, এই যে 3:4 লিখে দিলাম। এবার দেখো B:C বসা আছে, তো তাহলে B এর জায়গায় তো বসিয়ে দিয়েছি, তাহলে আমি কেমন বসাতে পারবো না, এর নিচে বসাও। দেখো B:C মানে 5:, কত আছে 7, বসে দাও। আমি যেভাবে বসাচ্ছি তুমি সেভাবে করবে। আর দেখো C:D বলে দিয়েছে, তাহলে C:D এর বসাও। দেখো C এর এখানে বসিয়ে দিয়েছি, এখানে বসালাম, আর এখানে 8 বসিয়ে দিলাম, বাস হয়ে গেল। এবার দেখো এই যে ফাঁকা ফাঁকা, এখানে ফাঁকা জায়গা, এখানে দেখো ফাঁকা জায়গা, এখানে এটার ফাঁকা জায়গা, এখানে এটার জায়গায়, এখানে এটার ফাঁকা জায়গা, যেখানে যেখানে ফাঁকা জায়গা আছে, যে যার পাশে বসা আছে যে যার পাশে বসে আছে সেইটাই বসিয়ে দাও। মানে দেখো 4-এর পাশে ফাঁকা আছে 4, 4 বসে, 7-এর পাশে ফাঁকা আছে তাহলে 7, 5-এর পাশে ফাঁকা তাহলে 5, 8-এর পাশ 8, আর এখানে 8-এর পাশে 8, বাস আমাদের হয়ে গেল A:B:C:D আমাদের কিন্তু হয়ে গেল। এবার সেম প্রসেস এইখানেও, যদি আমাদের এমন কিছু হয় যেটা প্রত্যেকটাতে আছে বা প্রত্যেকটা সংখ্যার গুণিতক হিসেবে আছে, তাহলে কাটাকুটি করতে চাইলে বা কাটাকুটি যদি হয়, তাহলে আমি কাটাকুটি করব, কোনো সমস্যা নেই। দেখো এইখানে দেখো, এখানে একটা 4 আছে, কেটে দিলাম। এইখানে দেখো একটা 4 আছে, কেটে দিলাম। এইখানে একটা 4 কেটে দিলাম, কিন্তু এখানে তো 4 কাটবে, এখানে 2 কাটবে, তাহলে 2 কেটে দিলাম। দেখো 4 দিয়ে 2 দিয়ে কেটে দিলাম। আর কি কাটবে, দেখো এখানে 5 আছে, এখানে 5 আছে, কিন্তু এগুলোতে নাই। এখানে 7 আছে, কিন্তু এখানে আর নেই। এখানে 3 আছে, এখানে 9 আছে, কিন্তু আর নেই। তাহলে আমাদের এদের যে A:B:C:D, এদের অ্যান্সারটা কী হবে? এদের অ্যান্সারটা দেখো, এখানে গুণ করে দাও। দেখো 5 দুগুণা 10, দেখো আমি গুণ করে করে লিখছি, 3 গণিত 5 গণিত 2:, তুমি এদের গুণ করে লিখে দাও। দেখো 5 গণিত 8, দেখো 7 গণিত 8 গণিত, দেখো 7 গণিত 9, হয়ে গেল। এটাই অ্যান্সার। কিন্তু এবার গুণ করে করে বসিয়ে দেবো, কিন্তু কিচ্ছু কাটবে না, তুমি দেখে নাও ভালো করে, কিচ্ছু কাটবে না। মান বসিয়ে দিই, চলো আমাদের যদি মান বসে, দেখো এটা 5 দুগুণা কত 10, আর 3 10 30, তাহলে 30:, দেখো এখানে 30:, কত হচ্ছে আমাদের, দেখো এটা কত, 5 8 40, 7 8 56, 7 9 63, বাস আমাদের হয়ে গেল অ্যান্সার। দিস ইজ অ্যান্সার। এরকম যদি আমাদের A:B:C বলতো, তাহলে আমরা কিন্তু এইভাবে করতাম। এটা হচ্ছে বেস্ট প্রসেস, আর এইভাবে কিন্তু তোমরা করলে ভালো ফলো করতে পারবে এবং ভালো নাম্বারও পেতে পারবে এবং তাড়াতাড়িও করতে পারবে অঙ্কগুলো, বুঝে গেছে? তো এই ধরনের প্রবলেমগুলো আমরা কিন্তু নেক্সট ক্লাসে আমরা কী করবো, বেসিক ক্লাস করছি, বেসিক ক্লাস চলছে, কি যতটা কোশ্চেন পারছি দিচ্ছি। বাট এরপরে নেক্সট ক্লাস যেটা দেবো, শুধু কোশ্চেন থাকবে আর আমি অ্যান্সার করে দেবো, শুধু কোশ্চেন থাকবে আর অ্যান্সার করে দেবো, ঠিক আছে? তো অবশ্যই তোমরা কালকে কিন্তু ক্লাসে জয়েন করো। লাইভ ক্লাস হবে কালকে কী হবে, কালকে আমাদের লাইভ ক্লাস হবে, কোশ্চেন নিয়ে আসবো, সেই কোশ্চেনে 4টা অপশান থাকবে, তোমরাও দেখবে, তোমরাও ট্রাই করবে, এবং তোমরা না পারলে তখন আমি কিন্তু অবশ্যই করে দেবো। তো ওটা কালকে ক্লাস হবে সন্ধ্যা 7টার সময়, লাইভ ক্লাস হবে। দেখো এই ধরনের হয়ে গেল, আমরা এটা বুঝে গেলাম। এবার দেখো ভালো করে বোঝো, এটা আমরা বুঝে গেলাম। এটা কিন্তু এবারকার দেখো, আমরা এবার চাইছি, ধরো এরকম নেই, কথাই ধরো আমাদের এই CD নেই, ঠিক আছে, আমাদের এরকম নেই। এবার আমরা কি এখানে বের করতে দিতে পারে, এই অঙ্কটাতে বের করতে দিতে পারে যে A:C বা A:B:C বের করতে দিতে পারে তো, এখানে এটাই সম্ভব আছে। দেখো তাহলে আমরা A:C বের করার জন্য, তাহলে A:B
সমান সমান 3:4 লিখলাম, আর B/C সমান সমান আমরা লিখলাম যে 5:7। তাহলে আমরা কি বলেছিলাম, যখনই আমরা প্রথমটা এবং লাস্টেরটা বের করতে দিবে কিছু করবো না, এটা আর এটা গুণ করে দেবো, কিন্তু কাটাকুটি যদি যায় তাহলে যাবে, কিন্তু কাটাকুটি এখানে কিছু যাচ্ছে না, তার দরকার 3×5 = 15 আর 4×7 = 28, মানে আমাদের হয়ে গেল H2C সমান এত। H2C সমান কিন্তু আমাদের একটা হয়ে গেল, এটা বোঝা গেছে। এবার দেখো এইবার যদি আমাদের এরকম না বলতো তাহলে আমাদের যদি চাইতো যে এইটা চাইতো A/B/C, মানে A/B/C চাইতো, তাহলে আমরা কি করতাম, এইখানে একটা প্রসেস আছে, যেটাকে বলছে দ প্রসেস, মানে দয়ের মতন দেখতে। এই যে দ আছে, দেখো আমরা বাংলার দ করি তো এরকম দ করি, তো সেরকম দেখো এরকম দয়ের প্রসেস, এই দ প্রসেস, তাহলে কিন্তু আমরা A/B/C করে দেবো, এবং এটা A/B/C এর ক্ষেত্রে হবে। বাট যদি ডিও থেকে যায় তখন কিন্তু আপনাকে ওই প্রসেসেই ফিরে যেতে হবে, বোঝা গেছে। তাহলে দেখো A/B/C যদি করি তাহলে আমরা কি করব, এবার দেখো তার মানে কি বলতে চাইছে, এটার সাথে এটার গুণ, মানে 3 × 5 মানে হচ্ছে 15। এবার এটার সাথে এটা গেছে, দেখো এই লাইন বরাবর, তাহলে এবার এটার সাথে এটা গুণ, তাই এটা বসে দিলাম। এবার দেখো এই পরেরটা এটার সাথে এটার গুণ, তার মানে হচ্ছে 28 হয়ে গেল। মানে আমাদের কি হয়ে গেল, A/B/C কিন্তু আমাদের 28, 15:20:28 কিন্তু হয়ে গেল। এবার তোমরা অনেকে বলতে পারো, স্যার আগের যে নিয়মে করলাম সেই নিয়মে কি এটা বের করা যাবে না? অবশ্যই বের করা যাবে, কেন বের করা যাবে না, চলো আমরা সেটাকেও করি। দেখো আমরা এটাকে এখানে মিটিয়ে দিই, আর এখানে আমাদের এটা অ্যান্সার থাক, এখানে আমাদের অ্যান্সারই থাক। আমরা বের করছি যে A/B/C বের করতে চাইছি। তাহলে দেখো আমরা A/B/C যখন আমরা বের করছি, আমরা মানগুলো বসাবো। দেখো A/B মানে হচ্ছে 3:4, আর এটা হয়ে গেল 5:7 বসাই। তাহলে 4-এর ঘরে 4 ফাঁকা আছে, 5-এর ঘরে আমরা কি বসাবো, 5 বসাবো। দেখো এবার আমরা গুণ করবো, 3×5 = 15:20, আর এটা হচ্ছে দেখো 4×7 = 28 হয়ে গেল। দেখো এটা আর এটা দেখো সেম এসেছে, তুমি এইভাবেও করতে চাইলে এইভাবেও করবে। তো এই ছিল আমাদের ক্লাস, আর এই ছিল আমাদের বেসিক ক্লাস। এই ক্লাসটার পরে আমরা কি করব, কোশ্চেন নিয়ে আসবো, আরও বেটার কোশ্চেন নিয়ে আসবো। অনেক ধরনের কোশ্চেন হয়, কোশ্চেনগুলো নিয়ে আসবো, সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থাকবে। তোমাদের 15 থেকে 20খানা মতো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থাকবে। অবশ্যই তোমরা কিন্তু কোশ্চেনটা কী করবে, কালকে লাইভে কিন্তু অ্যাটেন্ড করবে। এবার আজকে আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, এই ধরনেরগুলো সেমভাবে কিন্তু তোমরা করবে, এবং তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু অ্যান্সারটা অবশ্যই জানাবে। ধরো এরকম আছে, এটা থাক। এবার ধরো C/D আমি বলে দিলাম যে কি 2:5, ঠিক আছে। যদি এইরকম থাকে তাহলে আমাদের বের করবে যে A/B/C/D, আমাদের বের করবে A/B/C, ঠিক আছে। ওইখান থেকেও বের করা যেত। ধরো এবার এটা থাকলো, এবার A/D বের করবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ব্যাপার, আর A/B বের করবে। আমি যেটা বের করেছিলাম তোমরা দেখতে পাবে যে প্রথমে যখন A/B/C সেম ছিল, যখন বের করেছিলাম প্রথমে, সেখান থেকেও কিন্তু A/B/C বের করা যাবে। পুরোটা করে নিবে, তারপরে শুধু A/B/C নিবে, কাটাকুটি যেটা যাবে সেটা কেটে দিবে, তাতেও হবে, ঠিক আছে। A/B/C ধরো A/B/D বের করলে, তো সেখান থেকে কিন্তু সব কটা বের করা যাবে। তুমি এটা একটা বের করলে বাকিগুলো সেগুলো অটোমেটিক বের হবে। তাই এটাকে বের করো আগে, দেন এগুলো অটোমেটিক এক এক করে যা থাকবে তাই বের করে দেবে। তো আজকের ক্লাসটা এইখানেই, পুরো বেসিক ক্লাস। এরপরে আমরা কি বলছি, বারবার বলছি, কারণ এরপর আমরা বেস্ট ক্লাস নিয়ে আসবো, যেটা হচ্ছে সমস্ত প্রিভিয়াস ইয়ার অনুপাত ও সমানুপাতের বিভিন্ন এক্সামে যেগুলো এসেছে সেই এক্সামের কোশ্চেনগুলোকে নিয়ে আসবো। তো পরবর্তী ক্লাসে অবশ্যই দেখা হচ্ছে কালকে সন্ধ্যা 7টার সময়। আজকে এখানেই, কেমন লাগলো ক্লাসটা সেটা অবশ্যই কমেন্ট করবে, এবং এটা যেটা আমরা হোমওয়ার্ক দিলাম এটা অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকেই কমেন্ট করবে যে এইটার অ্যান্সার অবশ্যই কত সেটা কিন্তু জানাবে। আর আজকে ক্লাসটা কেমন লাগলো সেটাই কিন্তু কমেন্টের মাধ্যমে। চলো আজকে এখানে, ভালো থেকো এবং ভালোভাবে পড়াশোনা করো। তোমাদের কিরণ স্যার সবসময় তোমাদের পাশে আছে। থ্যাংক ইউ।